নমস্কার, এসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। রীতিমতো বন্দুক দেখিয়ে কলেজ পড়ুয়া ও স্টাফদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা ছড়ালো দিনহাটা কলেজ চত্বরে। কোভ্যাক্সিনের জায়গায় কোভিশিল্ড দেওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দিনহাটা মহকুমা হাসপাতালে। রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়িতে মানবাধিকার কমিশনারের প্রতিনিধি দল তদন্ত করলেন। আসছে বিস্তারিত খবরে। রীতিমতো বন্দুক দেখিয়ে কলেজের পড়ুয়া ও স্টাফদেরকে হুমকির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দিনহাটা কলেজে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই সেটি উদ্ধার করেছে, তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বন্দুকের মতো দেখতে যে জিনিসটি দিয়ে ভয় দেখানো হচ্ছিল সেটি আসলে বন্দুক নয়, সেটি গ্যাস লাইটার। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন দুপুরে একদল বহিরাগত দিনহাটা কলেজ চত্বরে ঢুকে কলেজের পড়ুয়া ও স্টাফদের হুমকি দিতে শুরু করে। সেই সময় পড়ুয়াদের সঙ্গে তাদের বচসা বাঁধে, শুরু হয় ধস্তাধস্তি। সেই সময় তারা ওই বন্দুকের মতো দেখতে অস্ত্রটি বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে বহিরাগতরা ওই অস্ত্রটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সেটি উদ্ধার করে। এ বিষয়ে দিনহাটা কলেজের ছাত্র আমির আলম প্রমুখরা বলেন, এদিন বহিরাগতরা কলেজে ঢুকে অশান্তি করার চেষ্টা করে। ওদের একজনের পকেট থেকে একটি বন্দুক বের হয়, সেটি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে বহিরাগতরা, কিন্তু পুলিশ দেখে তারা পালিয়ে যায়। একটা কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, আপনি কি বলেন এই ব্যাপারে? আমরা বলি, আমরা কিছু স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, আমরা চুপচাপ মাঠের মধ্যে এখানে বসে সবাই গল্প করছিলাম। আমরা বাড়ি যাবো, হঠাৎ দেখি চারটা ছেলে হুট করে এসে কলেজের গেটে, আমাদের যে গেটম্যান আছে তাকেও পাত্তা নিতে, ওরা হুট করে গিয়ে কলেজের স্টাফের সঙ্গে অযথা গালাগালি ধাক্কাধাক্কি শুরু করলো তাদের সঙ্গে। স্টাফরা আপনাদেরকেও বলবে। তারপরে যখন ওরা বাইরে এসে, যখন আমরা সবাই বসে এসে ওরা আমাদের উপরে চড়াও হয়, চড়াওয়ার পরে আমরা যখন ধরি ওদেরকে, তখন পিছনে একজনের পিছন থেকে একটা বন্দুক পাই আমরা। তখন তাকে যখন পুরো ইচ্ছে করার পর ওরা আরও কিছু ছেলেবেলে এসে একটু আমাদের সঙ্গে হাতাহাতি হলো, কিন্তু একটা কিন্তু কলেজের স্টুডেন্ট না ওরা। এই কলেজে মাঝে মধ্যে এসে এবং জয়দীপ ঘোষের নেতৃত্বে তারা আসে। আসার পরে দিনের পর দিন ছাত্রদের আজকে একটা যদি কেউ ফায়ারিং করতো, আজকে আমাদের একটা ছাত্র যদি আজকে কোনো ক্ষতি হতো, দায়ী কে নিত? এরা বলতেছে, কেউ কেউ বলছে এটা খেলনা বন্দুক। না, খেলনা বন্দুক কিনা আমরা জানি এটা অরিজিনাল বন্দুক, ঠিক আছে। আমরা তো খেলনা বন্দুক আর তোমার অত জানি না। আমরা জানি যে বন্দুক মানে অরিজিনাল বন্দুক হয়। এরা কারা বন্দুকটা নিয়ে আসছিল? এরা কোনো দলের সমর্থক? এরা দলের সমর্থক, জয়দীপ ঘোষের সমর্থক, ওদের সঙ্গেই থাকে। এবং ছেলেগুলোর নাম ফিরদৌস, বাদশা, বিকি এবং রেজ্জাক নামে একটা ছেলে। দিনহাটা কলেজের অধ্যক্ষ পার্থসারথী দাস বলেন, শুনেছি বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে। শুনে বাইরে গিয়ে দেখি উত্তেজনা চলছে, ততক্ষণে পুলিশ চলে এসেছে। পাওয়া গেছে, আপনি এই ব্যাপারে কি বলেন? আমি এখানে ছিলাম, আমরা কাজ করছিলাম এবং আমাদের যারা হলে যারা অ্যাসাইন ডিউটি ছিল তারা তাদের মতো কাজ করছিল এবং কিছু ছেলে আমাদের স্টাফ কিছু তারা এখানে মার্কশিট দিচ্ছিল আফটার 2:30 PM। তো ইন দি মিন টাইম একটা চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। তো তখন আমরা সবাই, আমার ইউনিয়নের সেক্রেটারি, নন টিচিংয়ের সেক্রেটারি আছে শান্তনু দাস, ও আছে, এবং আমাদের সব স্টাফরা আমরা সবাই নন টিচিংরা ছুটে গেলাম সেখানে। গিয়ে আমরা দেখলাম এরকম চিৎকার চেঁচামেচি, দুই দলের মধ্যে সংঘর্ষ, এরকম একটা কিছু একটা হচ্ছে। আমি বুঝতে পারলাম না জিনিসটা, এই অবধি আর কি আমি যতদূর শুনলাম। এটুকু আমি যখন গেছি তখন চিৎকার চেঁচামেচি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে। ওদের কাছ থেকে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে? সেটা আমরা শুনেছি, কিন্তু আমরা দেখিনি। এ বিষয়ে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, কলেজ থেকে বন্দুকের মতো দেখতে যেটি উদ্ধার হয়েছে সেটি আসলে বন্দুক নয়, সেটি গ্যাস লাইটার। বন্দুকের মতো দেখতে গ্যাস লাইটার নিয়ে কলেজে ঢুকে পড়ুয়া ও কলেজ স্টাফদের ভয় দেখানোর ঘটনায় দিনহাটা শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকের বক্তব্য, এই ধরনের গ্যাস লাইটার এর আগে দেখা যায়নি। এসিসিএন খবর, দিনহাটা। করোনা টিকার দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিনের জায়গায় কোভিশিল্ড দেওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার সকালে দিনহাটা মহকুমা হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে সাময়িক উত্তেজনা দেখা দেয়। হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত অবশ্য তা থেমে যায়, তবে এই নিয়ে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
ভ্যাকসিন নিতে আসা মানুষের ভিড় এদিন উপচে পড়ে হাসপাতালের বহির্বিভাগে। সেই সময় ওই মহিলাও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে গেলে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে এদিন শহরের বোর্ডিংপাড়া এলাকায় জয়া নারায়ণ রায় নামে এক মহিলা করোনার দ্বিতীয় ডোজের টিকা দিতে আসে। ভিড়ের মধ্যে সে টিকা দেওয়ার ঘরে ঢুকে যায়। সেই সময় কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা কোভ্যাক্সিনের জায়গায় কোভিশিল্ড দিয়ে দেয়। মহিলা ভ্যাকসিন দিয়ে বের হতেই লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্যরা জানতে চায়, আপনি কোন ভ্যাকসিন নিলেন? কোভ্যাক্সিন নিলাম জানাতেই লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্যরা বলতে থাকেন, এটার সরবরাহ বন্ধ রয়েছে আপাতত, তাহলে আপনি কোন ভ্যাকসিন নিলেন? এরপরেই ওই মহিলা স্বাস্থ্যকর্মীদের সাথে এ নিয়ে কথা বলেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ওই মহিলার সাথে দুই চিকিৎসকের কথা বলিয়ে দেন। এতে কোনো ক্ষতি হবে না বলেও তাকে আশ্বস্ত করেন চিকিৎসকরা। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই মহিলা জানান, এর আগে তিনি কোভ্যাক্সিন নিয়েছিলেন। হাসপাতালে ভিড় থাকলেও নির্ধারিত তারিখ অনুযায়ী এদিন দ্বিতীয় ডোজের টিকা নিতে এলে কোভিশিল্ড দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমার কোভ্যাক্সিন দেওয়া ছিল, তো আজকে আমার দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিনের। আমি এখানে আসার পরে দেখি এই ঘরে কোভ্যাক্সিন লেখা, এই ঘরে কোভিশিল্ড। এবার আমি সিভিক ভলান্টিয়ার্সকে জিজ্ঞাসাও করি, দুজন মহিলা, ওনারা আবার আমাকে বারবার জিজ্ঞেস করলেন, আপনার কোভ্যাক্সিন না কোভিশিল্ড? আমি তো কোভ্যাক্সিন। বলছে এই লাইনে দাঁড়িয়েও আছি। এবার আমি দাঁড়িয়ে যখন ভেতরে গেলাম তখন আমি এন্ট্রি করাতে হবে কি, ওখানে আরেকজন সিভিক ভলান্টিয়ার ছিল, বলছে না এন্ট্রি করাতে হবে না, আপনি যান, হয়ে যাবে। এবার গেলাম ভেতরে, কাগজটা আমি এইভাবেই নিয়ে গেছিলাম। তো আমি গেলাম, তখন আমার এটা নিয়ে আমাকে মানে ভ্যাকসিন দিয়েও দেয়। এবার আমি বাইরে সেখানে আমি বসেছিলেন, তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি বসে আছেন কেন অনেকক্ষণ ধরে? তো বলছে আমার তো কোভ্যাক্সিন। তো বলছে কোভ্যাক্সিন 1:30টার আগে নাকি হবে না, 1:30 2টোর আগে, কতক্ষণ বসে থাকতে হবে? তা বলছে না আমার তো কোভ্যাক্সিন আমাকে তো দিয়ে দিল কোভ্যাক্সিন। আমি দেখালাম কাগজটা, বলছে না আমাদের তো বললো কোভ্যাক্সিন নেই, কোভিশিল্ড হচ্ছে। তখন আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে জিজ্ঞেস করি, তখন বলছে হ্যাঁ এখানে কোভিশিল্ড হচ্ছে, কোভ্যাক্সিন তো নেই এখন। তা বলছে আমাকে তাহলে যে কোভিশিল্ড দিয়ে দিলেন, আমি তো কোভ্যাক্সিন দিয়েছি আগে। হ্যাঁ, তখন বলছে না কিছু হবে না, আপনি বাড়ি যান, কোনো সমস্যা হবে না। তো আমি সমস্যা হবে না মানে আমাকে এন্ট্রি করালেন না, আমাকে ভ্যাকসিন দিয়েও দিলেন, এখন বলছেন সমস্যা হবে না, এটা কি করে হয়? এটা কি হয় এভাবে? তাহলে আপনারা উপরে কোভ্যাক্সিন লাগিয়ে রেখেছেন কেন? এখানে যদি আপনাদের কোভিশিল্ড দেওয়া হচ্ছে, তাহলে কোভ্যাক্সিনটা লাগিয়ে রেখেছেন কেন? পাশের করে কোভিশিল্ড, তাহলে আপনারা সেখানে কোভিশিল্ডটা দিতে পারতেন। হ্যাঁ, বলছে না এটা তো একটাই ভ্যাকসিনের ঘর, এখানেই দিতে হচ্ছে, এখানেই আছে, এরকম বলে আমাকে এখন বলছে আমার কিছু হবে না, কিন্তু আমাকে কোভিশিল্ড দিয়ে দেবে। হাসপাতালের আধিকারিক জানান, এ নিয়ে কোনো অভিযোগ এখনো হয়নি। অভিযোগ এলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে। দেখেন, কোভ্যাক্সিন না কোভিশিল্ড এই মুহূর্তে আমাদের পুরো জিনিসটা কোনো স্পষ্ট না। তো এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। যদি কোনো লিখিত অভিযোগ আসে আমরা সেই ব্যাপারটা নিয়ে অবশ্যই ক্ষতি হবে। আচ্ছা, এটা দেওয়াতে কি তার স্বাস্থ্য কোনো ক্ষতি হতে পারে? এখনও পর্যন্ত কোনো তো সাইড এফেক্টের কোনো রিয়াকশানের কোনো খবর পাওয়া যায় না। এখনও সেরকম কোনো অ্যাডভার্স রিয়াকশানের কিচ্ছু নেই। তো যদি কোনো কমপ্লেন আসে সেরকম যে হ্যাঁ অ্যাডভার্স রিয়াকশান হয়েছে, তখন আমরা সেটাকে আরও ডিটেলসে দেখব। যদি কোনো লিখিত জমা পড়ে যে হ্যাঁ মিসম্যাচ হয়েছে, তখন আমরা সেটাই কথা বলব। ইসিসিএন খবর, দিনহাটা। রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত দিনহাটার বেশ কয়েকটি বাড়িতে সরেজমিনে তদন্ত করলেন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার দিনহাটা শহরের 5 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা ধনঞ্জয় দেবনাথের বাড়ি ছাড়াও দিনহাটা 2 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা অজয় রায় বাড়িতে যান কমিশনের প্রতিনিধিরা। এছাড়াও দিনহাটা 2 নম্বর ব্লকের গোবরাছড়া এলাকায় তৃণমূল নেতা বাবলা নন্দীর বাড়িতে গিয়ে বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। দিন কয়েক আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল নেতা বাবলা নন্দীর বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এদিন দিনহাটা শহরের বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে গিয়ে সরেজমিনে তদন্ত করেন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। বিধানসভা ভোটের পরে বাড়ি ভাঙচুরের ঘটনা ছাড়াও তার নবনির্মিত বাড়ি বেদখল হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বোর্ডিং মাঠ সংলগ্ন এলাকায় তার জমি বেদখল করে রাখার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা সবকিছুই সরেজমিনে তদন্ত করে দেখেন। ইসিসিএন খবর, দিনহাটা। করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত শিশুদের রক্ষা করতে বেসরকারি উদ্যোগে দিনহাটা হাসপাতালে বিশেষ শিশু কেয়ার ইউনিট গড়ে তোলার জন্য দিনহাটা শিশু মঙ্গল সমিতির তহবিল সংগ্রহ শিবির শুরু হয়েছে। শহরের চওড়াহাট বাজারে বৃহস্পতিবার এই শিবির হয়। উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান উদয়ন গুহ, প্রশাসক বোর্ডের সদস্য জয়দীপ ঘোষ, বিশুধর, রানা গোস্বামী প্রমুখ।
এদিন এই শিবিরের সূচনা লগ্নের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সংক্রমণের হাত থেকে শিশুদের সুরক্ষা ও চিকিৎসার স্বার্থে বেসরকারি উদ্যোগে বিশেষ কেয়ার ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিবিরে এলাকার ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এদিন প্রায় 3 লক্ষ টাকা অনুদান ওঠে বলে বিশুধর জানান। এখন এটা সবার জানা হয়ে গেছে, উদয়নগুলোর উদ্যোগে দিনাটায় করোনা আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে। দিনাটা হাসপাতালে এই ব্যবস্থা করার জন্য প্রচুর টাকার দরকার। উদয়নগুলো নিজে আসছেন ক্যাম্পে, আজকে চৌরাহাটে ক্যাম্প হচ্ছে, এর আগেও আমরা কয়েকটা ক্যাম্প করেছি। সেই এক একটা ক্যাম্পে কমপক্ষে 4 লক্ষ টাকার নিচে কোনো ক্যাম্পের টাকা আজকের ক্যাম্প হচ্ছে এখানে। আজকে উদ্যোগ নিয়েছেন এখানকার যারা চৌরাহাটের ব্যবসায়ী, তারা উদ্যোগ নিয়েছে। আমরা এখন পর্যন্ত যা হিসাব দেখছি 200, 400, 500, 1000 টাকা করে। এমনকি একজন ডাব বিক্রি করে একজন মা, সেও 200 টাকা চাঁদা দিয়ে দেয়। একজন মুটিয়া মজদুর যার রোজগার সারাদিনে 200 টাকা, তিনিও 500 টাকা দিয়ে দেন। এরকম করে মানুষের ক্ষুদ্র অর্থ দিয়ে আজকে আমরা দেখলাম যেটা, তাতে 3 লক্ষ টাকা প্রায় উঠে গেছে। এসিসিএন খবর, দিনহাটা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের সেন্ট্রাল হলে সাংসদ নিশীথ প্রামাণিক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তার এই শপথের পর দিনহাটার ভেটাগুড়িতে মন্ত্রী অনুগামী কর্মী সমর্থকরা মন্ত্রীর বাড়ির সামনে বোম ফাটাতে দেখা যায়। বিভিন্ন এলাকায় দলীয় কর্মীর কম বেশি আনন্দে মেতে ওঠে। তবে সাংসদ নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এদিকে গত বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয় নিশীথ প্রামাণিক। দিনহাটা কেন্দ্রে তিনি উদয়ন গুহকে 57 ভোটে পরাজিত করেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় না এলেও তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। সাংসদ নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় এই প্রথম কোচবিহার কেন্দ্রীয় মন্ত্রী পেল, তাও আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। দিনহাটা ভেটাগুড়ি বাসিন্দা নিশীথ মন্ত্রী হওয়ায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় কোচবিহারের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে বুধবার সন্ধ্যায় শপথ নিয়েছেন। নিশীথ প্রামাণিক শপথ নেওয়ার পর তৃণমূল নেতা দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ কার্যত তাকে কটাক্ষ করলেন। কোচবিহার থেকে কেন্দ্রের মন্ত্রী হলো, তার কাজ তো শুধু কুচবিহারের ব্যাপারটা দেখা না, কুচবিহার সারা ভারতবর্ষ দেখবে। যদি কেন্দ্রের মন্ত্রী, কেন্দ্রের ভারতবর্ষের দায়িত্ব তাকে দেওয়া হয়, ভারতবর্ষের কোনো একটা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়, তাহলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজকর্ম তাকে দেখতে হবে। এবার প্রধানমন্ত্রী ঠিক করবেন কাকে মন্ত্রী করবেন, কাকে মন্ত্রিসভা থেকে বাদ দেবেন, এটা পুরোপুরি প্রধানমন্ত্রীর ব্যাপার, রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ব্যাপার। কাজেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নবরত্ন সভা তৈরি করবার ক্ষেত্রে কোন কোন রত্নকে নেবেন সেটা তিনি ঠিক করবেন। সেইভাবেই তিনি কুচবিহার থেকে বা কুচবিহারের সাংসদকে নিয়েছেন। তিনি নিজের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে এক এক জায়গায় এক এক রকম দিচ্ছেন। যখন নমিনেশন ফাইল করেছেন তখন বলেছেন মাধ্যমিক পাস, আবার পার্লামেন্টে যেটা দিয়েছেন সেটা বিবিএ বলে দিয়েছেন। এবার কি আসলটা কি সেটা উনি জানেন, এবং যারা ওকে মার্কশিট দিয়েছে বা যারা ওকে সার্টিফিকেট দিয়েছে তারা জানেন। এ বাদ দিয়ে যেটা বক্তব্য আমাদের, ধরুন আমরা যারা রাজনীতি করি আমাদের বিরুদ্ধে নানা রকম মামলা হতে পারে। মামলা আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধেই 2টো খুনের মামলা আছে। এইরকম কোনো কোনো ক্ষেত্রে হয়তো ছিনতাইয়ের মামলা হয়, কোনো কোনো ক্ষেত্রে শ্লীলতাহানির মামলাও হয়ে যায়। কিন্তু একটা রাজনৈতিক নেতা নিজেই ঘোষণা করছেন যে তার বিরুদ্ধে আলিপুরদুয়ারে সোনার দোকানে ডাকাতির মামলা। এবং কোন সালে? 2009 সালে। 2009 সালে নিশীথ প্রামাণিক বলে কুচবিহারে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন
এটা আমরা কেউ জানতাম না, বা আমার মনে হয় সেই সময় কুচবিহারের কোনো রাজনৈতিক নেতা বা কর্মী সেটা জানতেন না, এবং সেটা কুচবিহারে হলো না, আলিপুরদুয়ারে হলো, তাহলে নিশ্চয়ই এটা বলা যাবে না যে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে তার বিরুদ্ধে সোনার দোকানের ডাকাতির মামলা দেওয়া হয়েছিল। তা যার বিরুদ্ধে ডাকাতির মামলা, যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা রকম প্রশ্ন আছে, এবং এটা আমার বক্তব্য নয়, এই জেলার রাজবংশী সম্প্রদায়ের অনেক মানুষের প্রশ্ন, আদৌ কি তিনি রাজবংশী? যার বিরুদ্ধে এত রকম প্রশ্ন, এত রকম জিজ্ঞাসা মানুষের, তাকে দেশের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় নিয়ে সেই মন্ত্রিসভাকে আরো বেশি করে সাজালেন, তার সেই মুকুটে একটা হিরে বসালেন। এটা ওনার কৃতিত্ব, দেশের প্রধানমন্ত্রীর কৃতিত্ব। এই ব্যাপারে আমাদের ভালো মন্দ এটা বলার কোনো অবকাশ নেই, সেটা বলছিল। এসিসিএন খবর দিনহাটা। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল ফরওয়ার্ড ব্লক। দলের পক্ষ থেকে বিক্ষোভ আন্দোলনের পাশাপাশি পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের ওপর থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভের মধ্য দিয়ে সরব হয় ফরওয়ার্ড ব্লক দলের কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার দিনহাটা শহরের মদনমোহন বাড়ি এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ করল কর্মী সমর্থকরা। এদিন এই বিক্ষোভ আন্দোলনে উপস্থিত ছিলেন দলের কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, দলের পূর্ব লোকাল সম্পাদক বিকাশ মণ্ডল, পশ্চিম লোকাল সম্পাদক আজগর আলী, শহর লোকাল সম্পাদক অমিত মিত্র, শ্যামল ধর প্রমুখ। বিক্ষোভ চলাকালীন যুবলীগ নেতা জয়ন্ত দাস, রোশন হাবিব প্রমুখ। এদিন পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ চলাকালীন সকলেই অবিলম্বে জিনিসপত্র সহ পেট্রোপণ্যের দাম কমানোর দাবিতে সরব হন। ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রউফ বলেন, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম ক্রমাগত বেড়ে চলার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। এর ফলে সাধারণ মানুষ অতিমারিতে বিপন্ন হয়ে পড়েছে। কেন্দ্রীয় সরকার এ নিয়ে সম্পূর্ণ উদাসীন। আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম যখন অনেক কম, তখন আমাদের দেশে প্রতিদিন দাম বেড়ে চলেছে। মূল্য বৃদ্ধির প্রতিবাদে লাগাতার আন্দোলন চলবে। লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকার করে চলছে, এবং এর ফলে সাধারণ মানুষ তারা বিপদগামী হয়ে পড়েছেন এই করোনা অতিমারিতে। এবং শুধু বিপন্নতা নয়, এর সাথে সাথে পেট্রোল, ডিজেলের, রান্নার গ্যাসের এর মূল্য বৃদ্ধির সাথে সাথে আমাদের দেশের সমস্ত নিত্য সামগ্রী দ্রব্যের মূল্য আজকে আকাশ ছোঁয়া, এবং পরিবহনের ভাড়া আজকে বৃদ্ধি। সাধারণ মানুষ আজ ধ্বংসের পথে অর্থনৈতিক দিক থেকে। কেন্দ্রের বিজেপি সরকার যে বড় বড় কথা বলেছেন যে তারা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও অন্যান্য জিনিসের দাম কমাবেন, আর আজকে সেই জায়গায় ও করোনা অতিমারিতে লাগাম ছাড়া অস্বাভাবিকভাবে লাগাতার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলছে। এসিসিএন খবর দিনহাটা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কোচবিহার ডাওয়াগুড়ি এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি থেকে 940 কার্টুন মদ উদ্ধার করে কোচবিহার আবগারি দপ্তর। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে, মদের আনুমানিক মূল্য 9 লক্ষ টাকার বেশি। মেঘালয় এবং আসাম থেকে এই মদ পাচার হচ্ছিল বাংলায়। কোথায় কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এত পরিমাণ মদ কিভাবে সীমান্ত অতিক্রম করে বাংলায় প্রবেশ করলো তা নিয়ে তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর এবং কোচবিহার জেলা পুলিশ। গাড়ি চালক আব্দুল এবং স্থানীয় পাচারকারী গোবিন্দ বিশ্বাস নামক দুজনকে ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আবগারি দপ্তর। কোচবিহার জেলা আবগারি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সোনাম লেপচা জানান, গোপন সূত্রে খবর পেয়ে 31 নম্বর জাতীয় সড়কের ওপর থেকে এই গাড়িটিকে আটক করা হয়েছে। গাড়িতে তল্লাশি চালিয়ে মদ উদ্ধার হয়।
কোথা থেকে এবং কিভাবে এই মদ আনা হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এর সঙ্গে আমাদের ড্রাইভার যে পার্টি কনসাইনমেন্ট দিতে আসছে সে পার্টিকে আমরা আটক করেছি। তাদের নাম হচ্ছে আব্দুল আর গোবিন্দ বিশ্বাস। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।